মহামারী করোনা ভাইরাসে এক কঠিন সময় পার করছে দেশ। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে ভাইরাসটিতে মোট ২,৬১৮ জন মারা গেলেন। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১০,৬২৫ জনের। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২,৪৫৯ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২,০৪,৫২৫ জনে। মহামারীতে সংক্রমণ ভীতি চিকিৎসক ও রোগীর মধ্যে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। হাসপাতাল বা চিকিৎসকের চেম্বারে ঝুঁকি বেশি বিবেচনায় রোগীরা এইসব স্থানে যেতে আর আস্থা পাচ্ছেন না। অন্যদিকে উপযুক্ত পরিবেশের ঘাটতি থাকায় সরাসরি রোগীর সংস্পর্শ ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন চিকিৎসকরাও। এরই মধ্যে যারা ভুগছেন বা ভুগতে পারেন বলে খানিক সন্দেহ, কি করবেন তারা? দর্শক, আমরা আছি আপনাদের পাশে করোনা সেল নিয়ে। আপনার প্রশ্নের সরাসরি উত্তর দেবেন একজন বিশেষজ্ঞ ডাক্তার। পরামর্শ পেতে সরাসরি ফোন করুন 982405 এই নাম্বারে। টিভি সেটের পাশাপাশি ফেসবুকেও যুক্ত থাকতে পারবেন। রবি থেকে বৃহস্পতিবার ঠিক দুপুর 3:30টায় আপনাদের সাথে আছি আমি টুম্পা হাসান। আর আজ আমাদের সাথে আছেন মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার নাজমুল হক মুন্না। ডাক্তার নাজমুল হক মুন্না, আপনাকে স্বাগত জানাচ্ছি করোনা সেলের পুরো অনুষ্ঠান জুড়ে। আপনার সাথে আমি তো থাকছি এবং দর্শকরাও আশা করছি যুক্ত হবেন আমাদের সাথে। বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা 2 লাখ ছাড়িয়েছে আমরা দেখেছি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে লোকজন এখন আর করোনা ভাইরাস টেস্ট করতে আগ্রহী নয়। সংক্রমণের হার যখন ঊর্ধ্বমুখী তখন মানুষের এই যে অনাগ্রহ, আসলে কতটা ঝুঁকিতে রয়েছে আমরা? আসলে ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। করোনা টেস্ট না করার যে আগ্রহ সাম্প্রতিকভাবে আমরা মানুষের মধ্যে পরিলক্ষণ করছি, এটার ফলাফল আসলে অনেক ভয়াবহ হতে পারে। আসলে করোনা নির্ণয়, তার সংক্রমণ প্রতিরোধে করোনা পরীক্ষার কোনো বিকল্প নেই। এটি যে শুধু ওই রোগীকে করোনা রোগী হিসেবে নির্ণয় করবে তা না, তাকে ভালো চিকিৎসার সুব্যবস্থা করবে এবং সেই রোগী যাতে অন্য কারো সংস্পর্শে না যায়, তার আইসোলেশন, তার কোয়ারেন্টিন সব ব্যবস্থা নিশ্চিত হয় কিন্তু মূলত এই করোনা পরীক্ষার মাধ্যমে। সুতরাং করোনা পরীক্ষা যদি না করে মানুষ, তাহলে করোনা সংক্রমণ প্রতিরোধে আমরা আসলে অনেকটুকু পিছিয়ে যাবো। ডক্টর নাজমুল, একটা বিষয় বলবেন যে এই করোনা ভাইরাস থেকে আসলে পুরোপুরি ইমিউন হওয়া কি সম্ভব কিনা আমাদের হিউম্যান বডিতে? তারপর একবার তো করোনা ভাইরাস আক্রান্ত হলে কেউ কি আবার এই বিষয়ে আক্রান্ত হতে পারেন কিনা, সেই বিষয়টিও আসলে অনেকের জানার আগ্রহ আছে। এখন পর্যন্ত এই বিষয়ে অনেক বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে বিভিন্ন জায়গায়। পুরোপুরি এই করোনা ভাইরাসের প্যাথোজেনেসিস এবং ইমিউনোপ্যাথোজেনেসিস এখনো পুরোপুরি আমাদের সামনে ক্লিয়ার না। তবে যতদূর গবেষণায় সমাপ্ত হয়েছে তাতে দেখা যাচ্ছে করোনা ভাইরাস খুব ট্রানজিয়েন্ট টাইম 3 to 6 মান্থের মতো আমাদের বডিতে একটা ইমিউনিটি দিতে পারে। তবে এই ভাইরাসের বিরুদ্ধে একবার ইনফেক্টেড হলে পার্মানেন্ট ইমিউনিটি আসবে কিনা সেটা মন্তব্য করার মতো সময় এখনো আসেনি। সুতরাং যারা একবার আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন তারা নিজেকে একদম ইমিউন এটা ভাবার মতো সময় এখনো আসেনি। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন এই মাঝে। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? নাম বলে প্রশ্নটি করুন। জি ম্যাডাম, আমি খাগড়াছড়ি থেকে ফারজানা বলতেছিলাম। আমার বয়স 23 বছর। জি বলুন। ম্যাডাম, আমি করোনা পজিটিভ হয়েছি আজকে প্রায় 1 মাস ম্যাডাম। আচ্ছা। কিন্তু আমার পিঠের পিছন দিকে প্রচুর জ্বলতেছে এবং বুক অনেক জ্বলতেছে। মাঝে মাঝে মাথাটা পিছন দিকে চাপ দিয়ে ধরে কান টান সহকারে ম্যাডাম বন্ধ হয়ে যাইতেছে আর বুক খুব ধড়ফড় করতেছে। রাত্রে একটু ঘুমাইতে পারতেছি না ম্যাডাম। এই সমস্যা আমি 21 দিন ধরে আজকে ভুগতেছি। আপনি এই সমস্যা 21 দিন ধরে ভুগছেন? এরকম ব্যথা করছে বা এরকম বুকে ধড়ফড় করছে, এরকম সমস্যা 21 দিন ধরে ভুগছেন আপনি? জি ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। আপনার আর জ্বর বা সর্দি এই ধরনের কোনো উপসর্গ কি আছে? ম্যাডাম, জ্বর নাই। আমার ওই পজিটিভ আসছিল তখন একদিন শুধু জ্বর ছিল। তারপর থেকে ম্যাডাম আমার জ্বর নাই, শুধু হালকা হালকা একটু কাশি আছে আর এমনি একটা নাক বন্ধ আছে ম্যাডাম। আপনি দূর থেকে ফোন করেছেন, আপনি আমাদের সাথেই থাকবেন। ফিরছি নাজমুল হক আপনার কাছে, যদি আপনার কিছু জানার থাকে। আচ্ছা, আমি যেটা বলতে চাই, আপনার যে চিকিৎসা সেটা দুটি অংশ। একটা হচ্ছে কিছু ওষুধ আর একটা হচ্ছে পরামর্শ। প্রথমে পরামর্শটি দিয়ে আমি শুরু করতে চাই। সেটা হচ্ছে আপনি যেহেতু করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার 1 মাস পার হয়ে গেছে, এটা ধরে নেওয়া যায় যে করোনা ভাইরাসের আক্রান্ত থেকে আপনি সুস্থ হয়েছেন। এখন আর আপনার এই বিষয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আপনার লক্ষণ স্যার, আমার প্রথম শুরু থেকে লক্ষণগুলা স্যার এই হাত পার মধ্যে এরকম জ্বালা করতেছে আর পিঠের পিছন দিকে জ্বালা করতেছে, বুক জ্বালা করতেছে আর মাথার পিছন দিকে চাপ মেরে ধরে থাকতেছে আর কান টান
বন্ধ হয়ে যাইতেছে, বুক ধরপড় করতেছে স্যার। আচ্ছা, আমরা এই সমস্যার, হ্যাঁ, আমরা আপনার দেখতে থাকুন এই অনুষ্ঠানটি। স্যার বলছেন আপনাকে কি করতে হবে আপনার। আপনি নিশ্চিতভাবে থাকেন যে করোনা ভাইরাস থেকে আপনি মুক্তি হয়ে গেছেন। আপনার যে লক্ষণগুলো দেখা যাচ্ছে এটা আমরা প্রায় পাচ্ছি, এটা আসলে করোনা আক্রান্ত হওয়ার পর, সুস্থ হওয়ার পর যে মানসিক এক ধরনের চাপ সৃষ্টি হয় সেখান থেকে এটা হচ্ছে। এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে কিছু ওষুধ সেবন করতে পারেন। একটা হচ্ছে একটা গ্যাস্ট্রিকের ওষুধ আছে সেক্লো নামে 20 মিলিগ্রাম, এটা সকালে একটা রাতে একটা। ইনডেভার একটা ওষুধ আছে 10 মিলিগ্রাম, এটা সকালে একটা রাতে একটা। আর রিভোট্রিল 0.5 মিলিগ্রাম, এটা রাতে অর্ধেক করে। এই তিনটা ওষুধ আপনি যদি 10 দিন সেবন করেন তাহলে আপনার বুক ধরপড়, ঘুম না হওয়া এবং পিঠে জ্বালা পোড়া সমস্যাগুলো লাঘব হয়ে যাবে বলে আমরা ধারণা করছি। আপনার সমস্যাটা সম্পূর্ণই মানসিক, এটা নিয়ে খুব বেশি ভাবার কোনো প্রয়োজন নেই। আপনি করোনা ভাইরাসের কোনো সমস্যায় বর্তমানে নেই। ডক্টর নাজমুল, ধন্যবাদ আপনাকে। আমরা তো জানি যে আসলে করোনা আক্রান্ত হলে পরে প্রদাহজনিত অনেক রকমের সমস্যা আমাদের শরীরে হয়, এবং এই কারণে যে কেমিক্যালস জমা হয় ফুসফুসে, তখন আমরা আসলে কিভাবে অক্সিজেনেশন বাড়াতে পারি আমাদের শরীরে। করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর অক্সিজেনেশন বাড়ানোর আসলে অনেকগুলো মেথড, সাইন্টিফিক মেথড এসেছে। তার মধ্যে প্রথম হচ্ছে যে রেসপিরেটরি এক্সারসাইজ। রেসপিরেটরি এক্সারসাইজ হচ্ছে সামান্য একটা এক্সারসাইজ, যেটা হচ্ছে আপনি দম বন্ধ করে 1 থেকে 30 পর্যন্ত দৌড়ার চেষ্টা করবেন বুক ফুলে। তারপর হা করে আবার শ্বাস ছাড়বেন, আবার দম বন্ধ করে 1 থেকে 30 পর্যন্ত দৌড়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে রেসপিরেটরি মাসেলের পাওয়ার বাড়াবে এবং আপনার শ্বাসনালীকে ক্লিয়ার রাখবে। সেকেন্ড হচ্ছে কি, আপনি যখন আক্রান্ত থাকেন সেই সময়টায় প্রনিং পজিশন, মানে হচ্ছে আপনি উপর হয়ে শুবেন। 2 ঘন্টা উপর হয়ে শোয়া, 2 ঘন্টা কাত হয়ে শোয়া, এটা আপনার শ্বাসনালীকে ভালো রাখবে এবং আপনার ফুসফুসকে আরো উন্নত এবং ভালো রাখার ক্ষেত্রে অবদান রাখবে। আপনি প্রনিংয়ের কথা বলছিলেন, একটু বলবেন যে আসলে বাসায় যখন প্রনিংটা কেউ ট্রাই করবেন করার, কাদের একদমই অনুচিত হবে প্রনিং না করা? যাদের হার্টের রোগ আছে, বিশেষ করে হার্ট ফেলিউর যাদের আছে ডায়াগনোস, তাদের প্রনিং করাটা উচিত হবে না। যাদের খুব বড় রকম শ্বাসনালীর রোগ আছে এবং যারা যে কোনো রকম মেলিগনেন্সি বা ক্যান্সারাস কন্ডিশনে আছে, তাদের প্রনিং উচিত হবে না। এছাড়া সকল রোগী যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে দেখা গেছে প্রনিং পজিশন অ্যাভয়েড প্রনিং। প্রেগনেন্ট ওমেনরা কি পারবেন এই প্রনিং এর আওতায় আসতে? সকল রোগী প্রনিং এর আওতায় আসতে পারবে। যাদের শুধু হার্টের রোগ এবং আচ্ছা, খুব জটিল ক্যান্সারাস কন্ডিশনে না আসে, তারা সবাই প্রনিং করলে শ্বাসনালী এবং ভালো অক্সিজেনেশন পাবে। জি, ধন্যবাদ। আমাদের সাথে এরই মাঝে আরেকজন দর্শকও যুক্ত হয়েছেন। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। আমি বিশ্বনাথ সরকার, নারায়ণগঞ্জ থেকে বলছি। জি, বলুন। ম্যাডাম, আমি গত বৃহস্পতিবারে আমার হঠাৎ করে মাথা ব্যথা, তো আমি দোকান থেকে বাসায় চলে আসি। আসার পরে আমার এই শরীর ব্যথা আরম্ভ, শরীর মানে হাতের জয়েন্ট, পায়ের জয়েন্ট, ওইগুলো ব্যথা করে। ব্যথা করার পরে আমি নাপা এক্সট্রা খাইছি করে আমার ব্যথাটা একটু কমার পরে আবার পরের দিন আবার ব্যথা করতেছে, আবার এমনি প্যারাসিটামল খাওয়ার পরে আবার কমার পরে শরীর অনেক উইক লাগে। আবার কালকে থেকে কাজ দিলে কফ বেরিয়ে আসে, অনেক কফ বেরিয়ে আসে, আর বুকে একটু ব্যথা হয় কাজ। বিশ্বনাথ, আপনার বয়স বলবেন এবং আপনার টেম্পারেচার কি আছে? না, টেম্পারেচার নাই আপা। এই 94 ফারেনহাইট দেখলাম, টেস্ট করছিলাম। আচ্ছা, আপনার বয়স কত? আমার নাম 48। আচ্ছা, ঠিক আছে বিশ্বনাথ, আপনি থাকবেন, আমরা ফিরছি ডক্টর নাজমুল হক মুন্না আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আপনার যে লক্ষণগুলো দেখতে পাচ্ছি, এটি একটি ভাইরাল ফ্লুর লক্ষণ হতে পারে। আপনি এখন যেটি করবেন সেটি হচ্ছে প্রচুর পরিমাণে পানি সেবন করবেন। একটি ওষুধ আছে ট্যাবলেট ফেক্সো 120 মিলিগ্রাম, এটি রাতে একটা করে সেবন করবেন। সাথে ট্যাবলেট এমিলিন 10 মিলিগ্রাম, এটাও রাতে একটা করে সেবন করবেন। ফেক্সো 120 মিলিগ্রাম এবং এমিলিন 10 মিলিগ্রাম, দুটোই রাতে একটা করে আপনি সেবন করবেন। এর বাইরে যদি জ্বর থাকে বা গায়ে ব্যথা থাকে, সেক্ষেত্রে আপনি প্যারাসিটামল ট্যাবলেট সেবন করতে পারেন। যদি 2-1 দিনের মধ্যে আপনার লক্ষণ সাবসাইড না করে, তাহলে নিকটস্থ যে কোনো হাসপাতাল, খানপুর অথবা ভিক্টোরিয়া হাসপাতালে গিয়ে আপনি প্রয়োজনীয় পরীক্ষা, যদি ডাক্তার সাহেবরা প্রয়োজন মনে করেন, তাহলে করোনা পরীক্ষা হয়তো করা থাকতে পারে। প্রাথমিকভাবে এই ওষুধগুলো সেবন করেন, প্রচুর পানি সেবন করেন। 2-1 দিনের মধ্যে উন্নতি না হলে হাসপাতালে যোগাযোগ করুন। ধন্যবাদ ডক্টর মুন্না আপনাকে। আমাদের একটা বিরতিতে যাবার সময় হয়েছে, বিরতি থেকে এসে এই আলোচনা আবারও ফিরবো। দর্শক, করোনা সেল থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও করোনা সেলে।
আমাদের সাথে আজ যুক্ত আছেন মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার নাজমুল হক মুন্না। ডাক্তার নাজমুল হক মুন্না, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি করোনা সেলে। একটু জানতে চাইবো যে করোনায় আক্রান্ত কেউ কখন বুঝবেন যে আসলে তার পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে এবং তার ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত? তার শ্বাসকষ্টটাই মুখ্য সমস্যা হাসপাতালে ভর্তি হওয়া এবং ডাক্তারের কাছে যাওয়ার জন্য। এই শ্বাসকষ্টটা তার আসলে সিগনিফিকেন্ট কিনা, হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন কিনা, এটা একটা সাধারণ পরীক্ষার মাধ্যমে রোগী নিজেই নির্ণয় করতে পারে। তার কাছে যদি পালস অক্সিমেট্রি একটি যন্ত্র থাকে, সেটা দিয়ে পরিমাপ করে যদি তার অক্সিজেন স্যাচুরেশন 94 এর নিচে নামে, তাহলে বুঝতে হবে তার হাসপাতালে যাওয়া উচিত। যদি পালস অক্সিমেট্রি না থাকে, সে ঘরে বসেই দম বন্ধ করে কাউন্ট করার চেষ্টা করবে। যদি 1 2 3 4 এভাবে কাউন্ট করে সে 7-এর বেশি কাউন্ট করতে পারে না, দম ফেলতে হয়, তাহলে বুঝতে হবে তাকে খুব দ্রুত হাসপাতালে যাওয়া উচিত। এই দুইটি মাধ্যমে সে বুঝতে পারবে যে তার ইমিডিয়েট হসপিটালে ভর্তি হওয়া প্রয়োজন। একটি বিষয় একটু এর সাথে জানতে চাইবো যে আপনি বলছিলেন যে অক্সিজেন স্যাচুরেশন লেভেল যদি 94 এর নিচে নেমে যায়, সেই ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন তাদের ক্ষেত্রেও কি অক্সিজেন স্যাচুরেশন ঠিক 94 হলেই আমরা রিস্কি মনে করব, নাকি আরও নিচে নামলে পরে রিস্কি মনে করব? যারা হার্টের রোগে ভুগছেন বা শ্বাসের রোগে ভুগছেন তাদের ক্ষেত্রেও 94 মাত্রাটা কম নয়, কারণ হার্টের রোগী এবং শ্বাসের রোগীর ক্ষেত্রে অক্সিজেন স্যাচুরেশন কমে গেলে এটা আরো ক্যাটাস্ট্রফিক বা ডেঞ্জারাস কন্ডিশন হতে পারে ওদের ক্ষেত্রে। বরং একটি রুলস আছে আমাদের ন্যাশনাল গাইডলাইনে, সেখানে বলা হচ্ছে যাদের হার্টের রোগ বা হৃদরোগ আছে ওদের অক্সিজেন স্যাচুরেশন 94 এর নিচে না নামলেও তাদের হাসপাতালে ভর্তি হওয়া উচিত। ডক্টর মুন্না, আমরা দেখছি যে করোনায় আক্রান্ত কারো কারো ক্ষেত্রে কেউ হঠাৎই খারাপ অবস্থায় পৌঁছে যাচ্ছেন, আবার দেখা যাচ্ছে যে এই ভালো। তো এরকম আসলে হওয়ার পেছনের কারণটি কি? করোনা ভাইরাসের একটি কমন প্রেজেন্টেশন গুলোর মধ্যে একদম সবচেয়ে কমন নয়, তৃতীয় অথবা চতুর্থ কমনের মধ্যে একটি হচ্ছে হার্টের মাসেলের একটি রোগ হয়, যেটাকে মায়োকার্ডাইটিস বলে। এটি একটি খুব জটিল রোগ। এটিতে হঠাৎ করে রোগীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে এবং রোগী মারাও যেতে পারেন। মূলত হঠাৎ করে রোগী খারাপ হয়ে কয়েকদিন আগে একজন ডাক্তার সাহেব, সার্জারির সহকারী অধ্যাপক, উনিও এই ধরনের ভাইরাল মায়োকার্ডাইটিসে মারা যাচ্ছেন বলে, হঠাৎ করে যারা খারাপ হচ্ছেন তাদের একটা পোর্শন এই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাচ্ছেন বলে আমরা ধারণা করছি। তাহলে এই রোগীগুলো কি আসলে কোনোভাবেই বুঝতে পারেন না যে শরীরে কি সমস্যা হচ্ছে, বা উনি কোনো উপসর্গ কি তাদের মধ্যে দেখা যায় না? মায়োকার্ডাইটিসের সবচেয়ে প্রথম উপসর্গ হচ্ছে বুকে ব্যথা। রোগী যদি বোধ করে তার বুকে ব্যথা হচ্ছে, তখন তার শ্বাসকষ্ট না থাকলেও আমরা বলি যে খুব দ্রুত একটি হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় কিছু পরীক্ষা, একটা ইসিজি, একটি রক্ত পরীক্ষা, এগুলো করে নেওয়া। তাহলে কিন্তু মায়োকার্ডাইটিস আর্লি ডায়াগনোসিস হবে এবং রোগী আর্লি সেবা পেয়ে হয়তো এই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া থেকে সে বেঁচেও যেতে পারে। একটু বলবেন যে যাদের বাসায় এই মুহূর্তে করোনা রোগী আছে তাদের জন্য আসলে কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত বাসায়? বাসায় যে সতর্কতাগুলো, এগুলোর মধ্যে প্রথম হচ্ছে পরামর্শ। 1 নম্বর হচ্ছে তিনি আইসোলেশন বা কোয়ারেন্টাইন থাকবেন। তিনি যে রুমে থাকবেন সেই রুমটাতে অন্য কেউ প্রবেশ করবে না এবং ওইটা ওয়েল ভেন্টিলেটেড রুম হতে হবে। বাতাসের আসা যাওয়া করতে পারে এরকম, এবং তার বাথরুম প্রেফারেবলি আলাদা হওয়া উচিত। তার খাওয়া-দাওয়ার যতগুলো বাসন অথবা খাওয়ার প্লেট আছে সেগুলো আলাদা থাকা উচিত। তার একটা পালস অক্সিমেট্রি নামক একটা যন্ত্র আছে, খুব বেশি দাম না, এটা কিনে নেওয়া উচিত। এটা দিয়ে সে বারবার যেন তার অক্সিজেন স্যাচুরেশন কত এটা মেজার করতে পারে। এর বাহিরে যদি তার শ্বাসকষ্ট দেখা দেয় এবং ডাক্তার প্রেসক্রাইব করে, তাহলে সে অক্সিজেনের যে কোনো অক্সিজেন কনসেন্ট্রেটর অথবা সিলিন্ডার কিনে রাখতে পারে। ওষুধের মধ্যে আসলে করোনা ভাইরাসের ক্ষেত্রে আপনারা জানেন তেমন কোনো ওষুধই কার্যকর না। তার মধ্যেও একটি অ্যান্টিহিস্টামিন, ফেক্সোভেনাডিন, প্যারাসিটামল, এই ওষুধগুলো আপনাকে কিছুটা জ্বর অথবা কাশি থেকে মুক্তি দিতে পারে। আর যদি কোনো কারণে আপনার বুকে ব্যথা অথবা শ্বাসকষ্ট বা অক্সিজেন স্যাচুরেশন 94 কম নেমে যায়, তাহলে সাথে সাথে হাসপাতালে ভর্তি হতে হবে। এটি পরামর্শ। জি, ধন্যবাদ। আপনি থাকবেন আমাদের সাথে, কিন্তু আমরা টিভি সেটের দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, এই অনুষ্ঠানটি নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে ফিরছি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে। সেখানে আপনারা বিশেষজ্ঞ ডাক্তারকে পরামর্শ পেতে ফোন করতে পারবেন। যুক্ত থাকুন Facebook/যমুনা টেলিভিশন এই পেজটিতে। দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও করোনা সেল অনুষ্ঠানে। এই পর্যায়ে অনুষ্ঠানটি আপনারা শুধুমাত্র যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে দেখছেন। আপনারা বিশেষজ্ঞ ডাক্তারকে পরামর্শ পেতে ফোন করতে পারবেন 982405 এই নাম্বারে। আজ আমাদের সাথে যুক্ত আছেন মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার নাজমুল হক মুন্না। ডাক্তার নাজমুল হক মুন্না, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি করোনা সেলে। একটু জানতে চাইবো যে করোনার যে চিকিৎসায় ব্যবহৃত যে ধাপগুলো, ওগুলো আমরা একটু বিস্তারিত জানতে চাই। যে বাসায় যে রোগীটি আমরা পরিচর্যা করছি, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন তার রুম কীরকম হবে বা তার আলো বাতাস কীরকম রুমে
চলাচল করবে, সেক্ষেত্রে মেডিসিন হিসেবে আমরা হাতের কাছে ট্রিটমেন্টের জন্য কি কি রাখতে পারি? করোনা রোগী বাসায় চিকিৎসার ক্ষেত্রে মেডিসিন হিসেবে আসলে আমরা লক্ষণজনিত সমস্যাগুলো সমাধানের জন্য ওষুধ হাতের কাছে রাখতে পারি। তার মধ্যে হচ্ছে অ্যান্টিহিস্টামিন বা সর্দি কাশির ওষুধ, যেমন ফেক্সোফেনাডিন। এটা ফেক্সো নামে পাওয়া যায়। এটা 180 মিলিগ্রাম বা 120 মিলিগ্রাম, যেটা অ্যাডাল্ট ডোজ, এটা রাখতে পারেন আপনি হাতের কাছে। আর হচ্ছে প্যারাসিটামল, যেটা হচ্ছে আমরা নাপা নামে পাওয়া যায়, 500 মিলিগ্রাম। এটা জ্বরের জন্য খুব কার্যকর। এছাড়া করোনা রোগীদের গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে ওমিপ্রাজল, যেটা সার্জেল নামে পাওয়া যায়, 20 মিলিগ্রাম। এই ওষুধগুলো আপনি হাতের কাছে রাখতে পারেন। আর এর বাইরের ওষুধগুলো আসলে তখনকার লক্ষণ অথবা প্রয়োজন অনুযায়ী তারপর ডাক্তারের পরামর্শক্রমে। আমাদের দেশে করোনা ট্রিটমেন্ট হিসেবে অ্যাজিথ, আইভারমেকটিন, ডক্সিকেপ এই মেডিসিনগুলোর নাম আমরা শুনছি, কিন্তু জানতে চাই যে ভাইরাস কিল করতে এইসব অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগস কিভাবে আমাদের বডিতে কাজ করছে। আসলে করোনা প্রথাগতভাবে অনেক অ্যান্টিবায়োটিক বা অনেক অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগই কিন্তু ভাইরাসের এগেনস্টে কাজ করে। কিন্তু আইভারমেকটিন অথবা ডক্সিসাইক্লিন, তার মধ্যে আইভারমেকটিন অ্যান্টিপ্রোটোজোয়াল, মানে প্রোটোজোয়ার এগেনস্টে কাজ করে। আর হচ্ছে ডক্সিসাইক্লিন অ্যান্টিবায়োটিক। এগুলো করোনা ভাইরাসের এগেনস্টে কাজ করে বলে অনেকগুলো বৈজ্ঞানিক রিসার্চে দাবি করা হচ্ছে, কিন্তু স্টিল ইট ইজ নট প্রুফড। সুতরাং আমরা নিশ্চিতভাবে বলতে পারি না, কিন্তু মহামারীর এই দুর্যোগকালে অনেক ডাক্তারই এটি প্রেসক্রাইব করছেন। আমরাও হয়তো অনেক সময় করে থাকি, কিন্তু এটির কার্যকারিতা এখনো প্রমাণিত নয়। একটু বলবেন যে যাদের অ্যাজমা বা হাঁপানি আছে তাদের তো করোনা সংক্রমণ ঘটলে আমরা জানি যে ঝুঁকি একটু বেশি, সেক্ষেত্রে তারা যদি রেগুলার ইনহেলার নেন তাতে কি অ্যাজমা অ্যাটাক থেকে বাঁচতে পারবেন? আমরা বলি যে কোনো অ্যাজমা রোগী যদি করোনায় আক্রান্ত হয়, তিনি রেগুলার ইনহেলার নিতে পারেন, এবং স্টেরয়েড কন্টেনিং যেসব ইনহেলার, যেমন বেক্সিট্রোল্যাপ বা সেরাটাইড, এগুলো সেবনও তেমন কোনো সমস্যা নেই আমরা দেখেছি। সুতরাং তিনি ইনহেলারগুলো রেগুলারই ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না, বরং তার অ্যাজমা কন্ট্রোলে থাকবে। এবং ডায়াবেটিক্স পেশেন্টদের কথা যদি জিজ্ঞেস করি, আসলে তাদের তো অনেক ধরনের শারীরিক জটিলতা তৈরি হয় করোনায় সংক্রমিত হলে পরে, আসলে কি ধরনের জটিলতা তারা ভুগতে পারেন? আমরা বলি যে যেকোনো করোনা রোগী যদি ডায়াবেটিস থাকে, এটা তার যে রোগকে আরো কমপ্লিকেটেড করে ফেলে। তো ডায়াবেটিস রোগীদের যেটা করতে হবে যে গুড কন্ট্রোল অফ ডায়াবেটিস, প্রেফারেবলি বাই মেডিসিন। যদি ওষুধের মাধ্যমে হয় তো ভালো, যদি ওষুধের মাধ্যমে কন্ট্রোল না হয় করোনা রোগ হলে অবশ্যই তাকে ইনসুলিনে যেতে হবে। ডায়াবেটিসের মাত্রা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণে রাখার পরও ডায়াবেটিস রোগী যদি দেখে যে তার কোনো শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অবশ্য এমনকি হাতে পায়ে দুর্বলতাও দেখা দেয়, তাহলে কিন্তু তাকে দ্রুত হাসপাতালে ভর্তি বা ডাক্তারের পরামর্শ নিতে হবে। একটু বলবেন যদি এই সময়টায় কেউ স্ট্রোক করেন, বাসায় আসলে তৎক্ষণাৎভাবে সেই সব রোগীদের আসলে কিভাবে অপারেট করতে পারি আমরা? করোনা রোগীর সাথে স্ট্রোকের একটা অ্যাসোসিয়েশন আছে, এটা ইন্টারন্যাশনাল অনেকগুলো আর্টিকেল পাবলিশড হয়েছে। সেখানে দেখা গেছে ইসকেমিক স্ট্রোক বা রক্তনালী বন্ধ হয়ে যে স্ট্রোক, সেটার সাথে করোনার একটা যোগাযোগ আছে। এই ধরনের যদি হয়, রোগী বুঝবে কিভাবে প্রথমে সেটার ব্যাপার, সেটা হচ্ছে মুখ বাঁকা হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া, এক হাত এক পা অবশ হয়ে যাওয়া। এই লক্ষণগুলো থাকলে সে বুঝতে পারবে যে তার মধ্যে স্ট্রোকের বা তার আর রোগীর মধ্যে স্ট্রোকের লক্ষণ দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আর্জেন্ট বেসিসে কোনো তেমন কাজ কিছু করার দরকার নেই। স্ট্রোক ইজ এ ক্রনিক ডিসঅর্ডার, এবং এটার ট্রিটমেন্ট খুব স্লো করতে হবে। খুব আর্জেন্ট কোনো কিছু করার মধ্যে দিয়ে স্ট্রোকের রোগীর কোনো উপকার হবে না। যেটি দেখতে হবে সেটি হচ্ছে ওই রোগী যেন কোনো আঘাত না পায়, এবং সে যেন পড়ে গিয়ে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এবং তাকে খুব দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে। জি, ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক এই মুহূর্তে যুক্ত হয়েছেন। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি ঢাকা থেকে বলতেছি। আমি মাননীয় অতিথিকে আমার প্রশ্নটা হচ্ছে যে আমি আসছি, মানে আমাদের গ্রামের বাড়ি থেকে আসছি, আজকে 20 দিন হয়েছে ঢাকাতে। তো এখন যে 20 দিন হয়েছে, 20 দিনে মোটামুটি আমি সব জায়গাতেই ঢাকাতে আমার বাহিরে কাজ, বাহিরে চলাচল, তো তেমন কোনো সমস্যা হয় নাই। কিন্তু বিগত 3-4 দিন ধরে আমার সামান্য কাশি, কিন্তু আমি প্রতিদিনই যে গরম গরম পানি এবং গরম পানির ভাপও নিই প্রতিদিন বিকালবেলা, এবং সবসময় গরম গরম কিছু যাতে খাওয়া যায় ওইরকম চেষ্টা করি। কিন্তু আমার গলা থেকে অটোমেটিক্যালি আপনার কাশি আসতেছে না, শুধু কাশ বের হইতেছে, হালকা হালকা কাশ বের হচ্ছে। কারণ আমি এই বিষয়ে আসলে মাঝে মধ্যে একটু একটু শ্বাসকষ্ট হচ্ছে, যে আমি কি করতে পারি যদি একটু বলতেন আর কি। আপনার বয়স কত? যে আমার বয়স হচ্ছে 25। আচ্ছা, ঠিক আছে, আপনি থাকবেন সাথে। জি, ধন্যবাদ। আপনার লক্ষণগুলো দেখে যেটা প্রথমে হচ্ছে পরামর্শ। 1 নম্বর পরামর্শ হচ্ছে আপনাকে আমরা কিছু ওষুধ দিচ্ছি, ওষুধগুলো আপনি সেবন করবেন। এটি 1-2 দিন সেবন করার পর আপনার পরিস্থিতি যদি উন্নতি না হয়, আপনি নিকটতম হাসপাতালে যাবেন, সেখানে ডাক্তার দেখিয়ে যে পরীক্ষাগুলো দেয় সেই পরীক্ষাগুলো আপনি করবেন। ওষুধের মধ্যে আপনার হচ্ছে ট্যাবলেট ফেক্সো 180 মিলিগ্রাম, এটা রাতে একটা করে খাবেন। আর হচ্ছে ট্যাবলেট মোনাস
10 মিলিগ্রাম, এটা রাতে একটা করে খাবেন। এই দুটো ওষুধ আপনি এখনই যোগ করে শুরু করেন। সাথে আদা চা, লেবু চা এবং ওই যেটা বলছেন কুসুম কুসুম গরম পানিতে লবণ দিয়ে গলা গার্গল, এই কাজগুলো করেন। যদি গলা ব্যথা থাকে অথবা গায়ে জ্বর টর থাকে, আপনি বললেন যে জ্বর নেই, তাহলে প্যারাসিটামল বা নাপা খেতে পারেন। না হলে ফেক্সো 180 মিলিগ্রাম রাতে একটা এবং মোনাস 10 মিলিগ্রাম রাতে একটা, এটা আপনি আজকে থেকে শুরু করেন। 2 দিনের মধ্যে উন্নতি না হলে হাসপাতালে যোগাযোগ করে প্রয়োজনীয় পরীক্ষা অথবা যা ব্যবস্থা করেন ডাক্তার সাহেবরা যা পরামর্শ দেন সেটি করবেন। ধন্যবাদ আপনাকে ডক্টর মুন্না। একটু বলবেন যে আসলে কমন যে নিউরোলজিক্যাল ডিসঅর্ডারসগুলো আছে সেগুলো আসলে কি কি এবং একজন কিভাবে বুঝতে পারবেন যে তিনি নিউরোলজিক্যাল কোনো প্রবলেমে ভুগছেন? কমন নিউরোলজিক্যাল প্রবলেমের মধ্যে সবচেয়ে কমন সারা পৃথিবীতে এবং আমাদের দেশে সেটা হচ্ছে হেডেক, মাথা ব্যথা। দেখা গেছে আমাদের জেনারেল পপুলেশনের মধ্যে মেয়েদের মধ্যে প্রায় 22 ভাগ, মানে 100-তে 22 জন লোকেরই মাথা ব্যথা থাকে এবং ছেলেদের মধ্যে 11 জন। মাথা ব্যথা খুব কমন। এছাড়া কমন নিউরোলজিক্যাল প্রবলেমের মধ্যে হাত পায়ে জ্বালা পোড়া, ডায়াবেটিস রোগীদের অথবা থাইরয়েডের রোগীদের। থার্ড হচ্ছে গিয়ে স্ট্রোক, ফোর্থ হচ্ছে ইপিলেপসি বা খিঁচুনি। এগুলো এই নিউরোলজিক্যাল প্রবলেমের মধ্যে খুব কমন। তার মধ্যে মাথা ব্যথাটাই সবচেয়ে কমন নিউরোলজিক্যাল। মাথা ব্যথা তো কম বেশি সবারই হালকা বা একটু বেশি হতেই পারে। আসলে কখন আসলে তার কাউন্সেল করা উচিত কোনো ডাক্তারের কাছে, বা কতটা তীব্র হলে পরে? ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটির একটি গাইডলাইন আছে, সেখানে বলা হচ্ছে মাসে কমপক্ষে 4 থেকে 5 বার মাথা ব্যথা হলে সেটার ডাক্তারের পরামর্শ প্রয়োজন এবং ডাক্তারের পরামর্শ মতে নিয়মিত কিছু ওষুধ খাওয়া প্রয়োজন। এছাড়া যদি কারো তীব্র মাথা ব্যথা এবং সাথে বমি অথবা চোখে না দেখা বা অজ্ঞান হয়ে যাওয়া, এটা একবার হলেই সাথে সাথে তার হাসপাতালে যোগাযোগ করা উচিত। যারা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, যেমন হাইপার টেনশন বা ফুসফুসের সমস্যা, বা যারা ইমিউনোসাপ্রেন্ট, তাদের জন্য আসলে ঝুঁকিটা কোথায় এবং তাদের জন্য আপনার পরামর্শ কি? যারা ইমিউনোসাপ্রেন্ট বা দীর্ঘমেয়াদী ডায়াবেটিস, হাইপারটেনশন বা হার্টের রোগে ভুগছেন, এদের ক্ষেত্রে করোনা ভাইরাসের আক্রান্ত হলে গুরুতর অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাটা সাধারণ মানুষের চেয়ে একটু বেশি। সুতরাং তারা যেটা করবে যে তারা কমপ্লিট একটু আইসোলেশন বা কোয়ারেন্টাইনে থাকবে। একদম প্রয়োজন না হলে ওনাদের বাইরে না যাওয়াই ভালো। বাসার মেম্বারদের সাথেও তারা একটু ডিস্টেন্স মেনটেন করে চলবে। আর যদি কোনো কারণে বাইরে যেতে হয়, অ্যাপ্রোপ্রিয়েট মেজার যেমন হচ্ছে মাস্ক এবং হচ্ছে গ্লাভস এবং ফেস শিল্ড, এগুলো ব্যবহার করে ওনারা যেন বাইরে যায়। ওরা একটু এক্সট্রা কেয়ার নেবে এবং বাইরের মানুষের সাথে যোগাযোগটা কম করার চেষ্টা করবে, প্রয়োজনের অতিরিক্ত যোগাযোগ করবে না, যেহেতু এইসব রোগীদের ক্ষেত্রে করোনা ভাইরাস আক্রান্ত হলে গুরুতর অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ধন্যবাদ। আমাদের সাথে এর মাঝে একজন দর্শকও যুক্ত হয়েছেন। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। আমরা দুঃখিত দর্শক, আপনি নিশ্চয়ই আবার চেষ্টা করতে থাকবেন। ডক্টর মুন্না, আপনার কাছে ফিরছি। আবারও দিন যত যাচ্ছে আমরা দেখছি যে করোনার নতুন নতুন কিছু উপসর্গ যুক্ত হচ্ছে। রিসেন্টলি দেখা যাচ্ছে স্কিন ডিজিজ এবং ডায়রিয়া। জানতে চাই যে স্কিন ডিজিজে আসলে কি কি ধরনের উপসর্গ আমরা দেখতে পাই আমাদের শরীরে, এবং ডায়রিয়া হলে তা আসলে কতদিন দীর্ঘস্থায়ী হয়? ধন্যবাদ। করোনা ভাইরাস, আপনি জানেন করোনা ভাইরাস একটি নতুন ভাইরাস। এটার বিভিন্ন রকম লক্ষণ আমরা এখন দেখছি, বিদেশি গবেষকরা দেখছে, যেটা আমরা আসলে জানতাম না। ডায়রিয়া তো খুব কমন লক্ষণ। করোনা ভাইরাসের ডায়রিয়া একটি গবেষণায় দেখা গেছে 21 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। দীর্ঘমেয়াদী ডায়রিয়া কিন্তু করোনার একটি লক্ষণ, একদম স্টাবলিশড লক্ষণ। রিসেন্টলি গবেষণায় দেখা গেছে বিভিন্ন রকম স্কিন ডিজিজ, বিশেষ করে যেটাকে আমরা বলি এক্সিম্যাটাইজেশন, মানে চুলকানি এবং ফুসকা পড়া বা বোলাস লেশন, এগুলো করোনাতে দেখা যাচ্ছে। এবং কিছু রোগ গবেষকরা পেয়েছে শুধুমাত্র স্কিনের ডিজিজ দিয়েই করোনা প্রেজেন্ট করেছে। সুতরাং যাদের আগে কোনো চর্মরোগ ছিল না, নতুন করে হঠাৎ করে চর্মরোগ হচ্ছে, এদের ক্ষেত্রে করোনা একটি কারণ হতে পারে বলে আমরা ধারণা করছি। স্কিন ডিজিজের বিষয়ে একটু বলবেন কি, যে এটি কি শুধু মাত্র বাচ্চাদের ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে, নাকি সবার ক্ষেত্রেই করোনায় যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে? সবার ক্ষেত্রে পর্যবেক্ষিত হচ্ছে, কিন্তু বাচ্চাদের স্কিন ডিজিজটা করোনার ক্ষেত্রে বেশি হচ্ছে। সুতরাং বাচ্চাদের যদি কোনো বাচ্চার যদি আগে কোনো স্কিন ডিজিজ না থাকে, হঠাৎ করে বাচ্চাদের কি স্কিন ডিজিজ হয়, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এটি করোনার একটি লক্ষণ হতে পারে। জি, ধন্যবাদ। একজন দর্শক এই মাঝে যুক্ত হয়েছেন আমাদের সাথে। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। আমি মিরপুর 10 নম্বর থেকে বলতেছি, সারাপাড়া। জি। আমি 2 দিন থেকে আমার শরীরটা অনেক নার্ভাস লাগতেছে, খালি কেমন জানি মানে কি যাই মনে হয় এরকম অবস্থা শরীরটা। আর হাসলাম মাঝে মাঝে কাশি, জ্বর নাই তো অবশ্য, জ্বর মাঝে সাঝে একটু হয়তো মনে হয় যে জ্বর, আবার মাথাটা গরম মনে হয়, আবার মনে হয় না। কারণ আর আমি গরম পানিতে লেবু দিয়ে খাইতেছি। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 26-27।
আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি যেটা করবেন এটা হচ্ছে ওই যে আগে যে দর্শককে যা বলেছি, ট্যাবলেট ফেক্সো 180 মিলিগ্রাম, এটা রাতে একটা করে। ট্যাবলেট এমকাস্ট বা মোনাস 10 মিলিগ্রাম, মোনাস 10 মিলিগ্রাম রাতে একটা করে। ফেক্সো এবং মোনাস 10 মিলিগ্রাম রাতে একটা করে আপনি এখনই শুরু করেন। সাথে যেহেতু আপনার জ্বর নেই, যদি জ্বর আসে তাহলে প্যারাসিটামল খাবেন। এছাড়া ওষুধের মধ্যে আপনি শুধু গ্যাস্ট্রিকের ওষুধ যেটা হচ্ছে সার্জেল 20 মিলিগ্রাম, সকালে একটা রাতে একটা করে। ফেক্সো, মোনাস এবং সার্জেল, এই 3টে ওষুধ আপনি এখন থেকে সেবন শুরু করেন। যদি কোনো কারণে 2 থেকে 3 দিনের মধ্যে আপনার কাশি, জ্বর এগুলো না কমে, তাহলে আপনি নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করে ডাক্তারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় পরীক্ষা করবেন। এবার একটু জানতে চাইবো যে করোনা ভাইরাসে যারা গুরুতর আক্রান্ত হয়েছিলেন তারা সেরে উঠলেও ফুসফুসের মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে, যেটাকে পালমোনারি ফাইব্রোসিস বলা হচ্ছে। জানতে চাই যে এই পালমোনারি ফাইব্রোসিসটা আসলে কি? পালমোনারি ফাইব্রোসিস হচ্ছে আমাদের লাংস ইজ এ ইলাস্টিক টিস্যু। আমাদের যে ফুসফুস একটা ইলাস্টিকের মতো, এটা এক্সপান্ড করে আমরা শ্বাস নেওয়ার সময়, এবং আমরা যখন শ্বাস ছেড়ে দিই সে কনস্ট্রিক্ট করে। এই যে ইলাস্টিসিটিটা, এই ইলাস্টিসিটিটা নষ্ট হয়ে যায় ফাইব্রোসিসের কারণে। এই পোস্ট করোনা, মানে করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়ার পর লাংসের ইলাস্টিসিটি নষ্ট হয়ে যাওয়াটাকে পোস্ট করোনা ফাইব্রোসিস বলে। রিসেন্ট কিছু বিদেশি জার্নালে দেখা যাচ্ছে করোনা রোগীদের করোনা থেকে সুস্থ হওয়ার পরও দেখা যাচ্ছে তাদের অবস্ট্রাকটিভ টাইপ অফ লাং ডিজিজ, মানে লাং এক্সপান্ড না করার জন্য যে শ্বাসকষ্ট সেগুলো হচ্ছে, এবং পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষায় দেখা যাচ্ছে যে তাদের ফাইব্রোসিস হয়। এগুলো মূলত যেসব রোগীগুলো ট্রপিক্যাল কান্ট্রিতে এগুলো কম, আমাদের দেশের মতো কান্ট্রিতে এগুলো কম। শীত প্রধান দেশে এই পোস্ট করোনা ফাইব্রোসিসে আক্রান্তর হার বেশি। এটা প্রতিরোধ করার জন্য কি কোনো মেডিসিন দেওয়া যায় কিনা, এটা বৈজ্ঞানিকরা চেষ্টা করতেছে, কিন্তু এখনো প্রুভেন কোনো মেডিসিন আসেনি। কিন্তু যা দেখা যাচ্ছে যাদের আর্লি অক্সিজেন দেওয়া হচ্ছে তাদের পোস্ট পালমোনারি ফাইব্রোসিস কম হচ্ছে, এবং যাদের অক্সিজেন সাপ্লাইটা একটু দেরিতে হচ্ছে বা অক্সিজেন হাসপাতালে ভর্তি হতে দেরি হচ্ছে, তাদের পোস্ট করোনা ফাইব্রোসিসটা বেশি হচ্ছে। জি, ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শকও যুক্ত হয়েছেন। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। আচ্ছা, আমি নুসেরিনা বলছিলাম, উত্তরা থেকে, ঢাকা। জি, বলুন। আচ্ছা, আমার ভাইয়ের একটা সমস্যা হচ্ছে, সে আজকে 9 দিন প্রায় জ্বর, সে 99 থেকে 100 এবং 101 এই ধরনেরই থাকে। রাতে বেশিরভাগ জ্বরটা আসে, কিন্তু কোনো কাশি নেই, কিছু নেই, করোনা নেগেটিভ আসছে রিপোর্টে। কিন্তু তার যে কলিগের সাথে সে যায় প্রতিদিন অফিসে এবং যে বিল্ডিং এ থাকে, ও তার আবার পজিটিভ, তার আবার শ্বাসকষ্ট হচ্ছে, জ্বর, তার মেয়েরও পজিটিভ। তো এখন সে মানে ভয় পাচ্ছে আর কি, এটা নেগেটিভ আসছে কিন্তু জ্বর তো ভালো হচ্ছে না, নাপা খাচ্ছে। 9 ডেজ ধরেই জ্বরটা আছে এবং রাতের দিকে আসছে। আপনার ভাইয়ের বয়স কত? বয়স হচ্ছে 34। আচ্ছা, ঠিক আছে। ডক্টর মুন্না, আপনার কাছে ফিরছি। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। প্রথম যে কথাটা আমরা বলতে চাই, করোনা ভাইরাসের যে পরীক্ষাটা আমরা করি আরটিপিসিআর, এটা কিন্তু শতকরা 65% ক্ষেত্রে পজিটিভ। সুতরাং একবার আরটিপিসিআর নেগেটিভ মানে যে তার করোনা হয়নি, এটা একদম নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আপনার ভাইয়ের যেহেতু লক্ষণগুলো খুব মৃদু, আমি ওনাকে বলবো যে উনি একদম আইসোলেশন থাকুক, হসপিটাল অফিস থেকে ছুটি নেন, টানা 14 দিন উনি একদম আইসোলেশনে থাকুক। ওনার জ্বর যে কমছে না, এটার ক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটা দেখার বিষয় সেটা হচ্ছে আসলে জ্বর আছে কিনা। থার্মোমিটারকে ভালোভাবে শেক করে মেজার করার আগে থার্মোমিটারের টেম্পারেচারকে 20 ডিগ্রি বা 30 ডিগ্রিতে নামিয়ে তারপর টেম্পারেচার মাপতে হবে, এবং মুখে বা বা কুচকিতে দেওয়ার পর 1 মিনিট পরিমাণ থার্মোমিটার মাপতে হবে, এবং 98.6 এর বেশি বা 99 এর বেশি থাকলে আমরা সেটাকে জ্বর বলবো। যদি পারসিস্টেন্টলি তার জ্বর এরকম থাকে, তাহলে অবশ্যই, যেহেতু 9 দিন হয়ে গেছে, তাকে হাসপাতালে যোগাযোগ করতে হবে। আর ইন দ্য মিন টাইম উনি যদিও কাশি বা অন্য কোনো কিছু নেই, তার ছাড়াও উনি প্যারাসিটামল একদম রেগুলার খেয়ে যাবে। আমার পরামর্শ হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েটলি টেম্পারেচার মেজার করার পর ওর টেম্পারেচার যদি 99 এর বেশি থাকে, তাহলে ইমিডিয়েট ওনাকে হাসপাতালে ডাক্তারের কাছে যোগাযোগ করা, প্রয়োজনে আবার করোনা পরীক্ষা করা প্রয়োজন। ধন্যবাদ ডক্টর মুন্না। একটি বিষয় আমাদের এখন খুব পরিলক্ষিত হচ্ছে, সেটি হচ্ছে প্লাজমা থেরাপি। জানতে চাইবো যে এই প্লাজমা থেরাপি আসলে কারা প্লাজমা দিতে পারবেন, এবং আসলে একজন কতবার প্লাজমা দিতে সক্ষম? এটার একটা মিসম্যানেজমেন্ট বাংলাদেশে পরিলক্ষিত হচ্ছে। প্লাজমা কে দিতে পারবে? যার একবার করোনা হয়েছে এবং করোনা সুস্থ হওয়ার পর 21 দিন কেটে গেছে। 21 দিন কেটে যাওয়ার পরে যে উনি প্লাজমা দিতে পারবে তা কিন্তু নয়। ওনার বডিতে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা এটা লিখতে হবে। এটি একজন ডাক্তার যিনি প্লাজমা নিয়ে ডিল করেন, তার কাছে গেলে উনি বাইন্ডিং টাইটার এবং
অন্যান্য টাইটারগুলো দেখে দেখবেন তার বডিতে সাফিসিয়েন্ট টাইটার আছে কিনা। সব করোনা ভাইরাস পজিটিভ রোগী সুস্থ হওয়ার পর কিন্তু প্লাজমা দিতে পারবে না বা তাদের প্লাজমা দিয়ে কিন্তু উপকারও আসবে না। তার বডিতে অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা এটা প্রথম দেখতে হবে। সেকেন্ড, কে প্লাজমা পাবে? সকল করোনা রোগীকে প্লাজমা দেওয়ার দরকার নেই বা প্লাজমা থেকে তার লাভ হবে না। প্লাজমা গুরুতর অসুস্থ রোগীদের জন্য। প্লাজমা দেওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে, তার তার কনসাসনেস কতটুকু, সে আইসিইউতে ভর্তি কিনা, তার স্যাচুরেশন 85-এর নিচে কিনা, তার মাল্টি অর্গান ফেলিওর মানে অনেকগুলো অর্গান কাজ করতেছে না, এই ধরনের কোনো এভিডেন্স আছে কিনা, এগুলো দেখে তারপর প্লাজমা দিতে হবে। মাইল্ড এবং মডারেট কেস অফ করোনাতে প্লাজমা দিয়ে তেমন কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না, এবং এখন পর্যন্ত এই ধরনের রোগীদেরকে প্লাজমা দেওয়াতে তার সিভিয়ার না হয়ে যাওয়া প্রিভেন্ট করা তো তেমন কোনো রোল নেই। সুতরাং গুরুতর অসুস্থ রোগী যাদের অক্সিজেন স্যাচুরেশন অনেক কম, 85 কম, এবং অনেকগুলো অঙ্গ কাজ করছে না এবং সে আইসিইউতে ভর্তি আছে, তাহলেই তাকে প্লাজমা দিলে উপকার আসবে বলে মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর নাজমুল হক মুন্না, আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছেন। দর্শক, আর এই ছিল করোনা সেলের আজকের আয়োজনে। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।